নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, হাত থেকে সম্পূর্ণ ক্ষমতা চলে যাওয়ার পর তিনি এই মুহূর্তে সবাইকে নিয়ে লড়বার বার্তা দিচ্ছেন, সবাইকে নিয়ে চলবার বার্তা দিচ্ছেন। কিন্তু সেটা কি খুব একটা ধোপে টিকবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সম্পূর্ণ তার হাত থেকে সমস্ত অস্ত্র বেরিয়ে গিয়েছে। বুঝতে পারছেন বলেই বোধহয় কোথাও এই মুহূর্তে বামেদেরকে, অতি বামেদেরকে প্রত্যেককে নিজেদের সঙ্গে টানার চেষ্টা করছেন। এটা তার বক্তব্য। এই মুহূর্তে তিনি বলছেন, আমি মেনে নিচ্ছি না যে আমি নিজে হেরে গিয়েছি। তিনি বলছেন, আমি রেজিগনেশন দেব না, কিন্তু সমস্তভাবেই তিনি পরাস্ত হয়েছেন। তাকে কেউ তার রাগ ভাঙাতে আসেনি। আমরা দেখতে পেয়েছি নতুন সরকার গঠিত হয়ে গিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এইটাই কিন্তু বাস্তব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে এই মুহূর্তে সরকার পরিচালনা হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্ট্র্যাটেজি নিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় একদম 4 মে রেজাল্ট বেরোনোর পরের দিন 5 মে তিনি 4টের সময় একটি প্রেস কনফারেন্স করলেন। সেই প্রেস কনফারেন্সে তিনি যা কথা বললেন এবং তার পরবর্তীতে একদম প্রকাশ্যে এলেন আবার 5 দিন পর, রীতিমতো 9 মে তিনি বাইরে আসলেন এবং বাইরে এসে বললেন যে আমি এই মুহূর্তে বাম, অতি বাম সবাইকে আমার সঙ্গে চাইছি। বিজেপি বিরোধী যে কোনো লড়াইতে আমার কোনো ইগো নেই। এই কথা বলার মাধ্যমে সবাইকে একত্রিত করতে চাইছেন। কিন্তু বাস্তবিক চিত্রটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে যে ছবিটা তিনি আঁকতে চাইছেন তার সঙ্গে অনেকটা দূরত্ব নয়? অর্থাৎ যে সময় তিনি শাসক ছিলেন, কয়েকদিন আগেও তিনি শাসক যে অবস্থায় ছিলেন, সেই সময়কার সঙ্গে আজকের যে ছবিটা, সেটা অনেকটা দূরত্ব তৈরি হচ্ছে না? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে। অর্থাৎ 1 মাস আগের মমতা বন্দ্যোপাধ্যায়, 1 মাস পরের মমতা বন্দ্যোপাধ্যায়, 9 এপ্রিলের মমতা বন্দ্যোপাধ্যায়, 9 মের মমতা বন্দ্যোপাধ্যায়, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাচ্ছে না? বিরোধীদের কাছে তো অন্তত তাই। এই কথাটাই এই মুহূর্তে কোথাও হয়তো হিসেবটা মেলাতে পারছেন না তিনি বারংবার এখন ইন্ডিয়া অ্যালায়েন্স করে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছাকাছি হয়ে যাওয়ার চেষ্টা করছেন, সম্পৃক্ত হয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ছবিটা কোথাও যেন মিলছে না। আপনাদের সামনে রাখবো পুরোটা। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স 2024 সালে লোকসভা ভোট যখন হচ্ছে ঠিক তার আগে গঠিত হয়। কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের ছবিটা সম্পূর্ণভাবে কি ছিল আরো একটু আগে নিয়ে যাই আপনাদের। নীতিশ কুমার ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রাথমিক একজন প্রতিষ্ঠাতা ছিলেন। এটা আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়ে থাকবেন, কিংবা হয়তো অনেকে জানেনই না। তাই আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে নীতিশ কুমার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সদ্য প্রাক্তন হয়েছেন তিনি এবং রাজ্যসভার বর্তমান সাংসদ, সেই নীতিশ কুমার 2024 লোকসভা ভোটের আগে ইন্ডিয়া অ্যালায়েন্স সেটা তৈরি করার জন্য উদ্যত হয়েছিলেন। অর্থাৎ বিজেপি বিরোধী একটা জোট তৈরি করার জন্য উদ্যত হয়েছিলেন নীতিশ কুমার, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং তার যে নেতৃত্বে ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হয়েছিল তৎকালীন সময়, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে প্রথম যে দল একদম সরাসরি আঘাত করেছিল, প্রথম যে দল সরাসরি একদম বাধা দিয়েছিল, যে কনভেনারের পদ বলতে যিনি সবাইকে একত্রিত করেন, সেই পদটা নীতিশ কুমারকে দেওয়া হবে তেমন ঠিক করা হয়েছিল। কারণ নীতিশ কুমারই এই প্রস্তাবটা তুলেছিলেন যে বিজেপিকে যদি আটকাতে হয়, এনডিএ কে যদি আটকাতে হয়, তাহলে এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যে সমস্ত বিরোধীদেরকে এক ছাতার তলায় আসতে হবে। সেখানে কংগ্রেস থাকবে, সেখানে সমাজবাদী দল থাকবে, সেখানে তৃণমূল কংগ্রেস থাকবে, সিপিআইএম থাকবে, সবাই থাকবে 2024-এর আগে। এবং সেই জায়গা থেকে নীতিশ কুমার হবেন কনভেনার, সেটা কংগ্রেসও মেনে নিয়েছিল। এবং তার সঙ্গে চেয়ারপারসন কে থাকবেন? মল্লিকার্জুন খাড়গে। যেহেতু কংগ্রেস হচ্ছে সর্ববৃহৎ দল প্রত্যেকটার মধ্যে, তো সেক্ষেত্রে মল্লিকার্জুন খাড়গে থাকবেন চেয়ারপারসন এবং কনভেনার থাকবেন নীতিশ কুমার। খুব ভালো, এইভাবে সম্পূর্ণ বিষয়টা হচ্ছিল। এটা হচ্ছে 2022 সাল। তখনও নীতিশ কুমার সম্পূর্ণভাবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বটে, কিন্তু লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তখন তার সহযোদ্ধা হিসেবে সরকারের মধ্যে রয়েছে এবং সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছে। সেই সময়কার কথা আমরা বলছি। তখন প্রথম যে দল একদম বাধা দিয়েছিল তার নাম তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রস্তাব গিয়েছিল নীতিশ কুমারকে কনভেনার করা যাবে না, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা প্রস্তাব করতে হবে কনভেনার হিসেবে। ইন্ডিয়া অ্যালায়েন্সের কনভেনারের পদ এত কঠিন হয়ে গিয়েছিল, এই জায়গাটা
এই সিদ্ধান্তে এক হতে পারেনি তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গা থেকে নীতিশ কুমারকে নিয়ে যখন এই ধরনের আলোচনা হচ্ছে তখন নীতিশ কুমার বেরিয়ে যান এবং তিনি সম্পূর্ণ বেরিয়ে গিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে দিয়ে এনডিএ অ্যালায়েন্সে সামিল হয়ে যান। তার পরবর্তী ভবিষ্যৎ আমরা জানি 2024 সালে যে রেজাল্ট বেরোলো তাতে অবশ্যই দেখা গেল যে নীতিশ কুমারের 12 জন এমপি অত্যন্ত কঠিন একটা জায়গা নিল এনডিএ এর সঙ্গে, তিনি জোট বেঁধে লড়াই করলেন বলে। এনডিএ তে যদি না থাকতেন নীতিশ কুমার, হয়তো আজকের ভারতবর্ষের রাজনৈতিক পটচিত্রটা অন্য রকম হতো। অষ্টাদশ লোকসভার পরবর্তীতে হয়তো মোদি 3.0 সরকারটা তৈরি হওয়া অত সহজ হতো না এই নীতিশ কুমার যদি ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকতেন। তো সেই জায়গায় যিনি মূল বাধা দিয়েছিলেন, যার জন্য নীতিশ কুমার বেরিয়ে গিয়েছিলেন, সেই যে ছবিটা আমাদের মনে রয়েছে, এবং সেই ছবিটার সঙ্গে আজকের ছবি তো মিলছে না। আজকে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যখন হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি তার হারটাকে স্বীকার করতে না চেয়ে তিনি বারংবার ইন্ডিয়া অ্যালায়েন্সের শেল্টার জায়গা খুঁজছেন, কিন্তু সেই শেল্টারে জায়গা খোঁজার যে প্রেক্ষিত সেটা তিনি অনেক আগেই হারিয়েছেন। কেন? আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন সিদ্ধান্ত যখন গৃহীত হয়েছে তখন সবসময় তৃণমূল কংগ্রেস তার সঙ্গে সহযোদ্ধা হিসেবে থাকেনি, এবং অবশ্যই একদম সরাসরি অরবিন্দ কেজরিওয়াল যেমন ঠিক এই দূরত্বটা বজায় রেখেছে, তারা ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে চলে গিয়েছে, তেমন ভাবে তৃণমূল কংগ্রেসও কিন্তু দূরত্ব বজায় রেখে চলেছে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে। এখন হেরে যাওয়ার পর রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী যখন ফোন করেছে, উদ্ধব ঠাকরে ফোন করেছে, অরবিন্দ কেজরিওয়াল ফোন করেছে, অখিলেশ যাদব এসে দেখা করে গেছেন, তখন তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের একজন শরিক হিসেবে নিজেকে প্রমাণ দিতে চাইছেন। এটা কোথাও গিয়ে একদম নিজের ইচ্ছা মতন সম্পূর্ণ বিষয়টাকে পরিচালনা করা, সেই জায়গাটা একদম উঠে আসছে না। অর্থাৎ আমার যখন সুবিধা হবে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকবো, আমার যখন সুবিধা হবে না আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকবো না। ঠিক যেমন আমরা দেখতে পেয়েছি বারংবার যখন ভোট চুরি নিয়ে মুখ খুলেছিলেন দেশের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল সংসদের বাইরে যে আপনি এইটা সম্বন্ধে কি বলবেন, আপনাদের বিরোধী দলনেতা যখন বলছেন যে ভোট চুরি হচ্ছে বিভিন্ন রাজ্যে, আপনি কি বলবেন, ইভিএম হ্যাকিং সম্বন্ধে আপনার কি মতামত? তখন তিনি বলেছিলেন আমার রাজনৈতিক জীবনে আমার মনে হয় না যে ইভিএম হ্যাক করা সম্ভব। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে কোথাও গিয়ে সম্পূর্ণ বিষয়টা বুমেরাং হয়ে যাচ্ছে না এমন অবস্থা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল রবীন্দ্র জয়ন্তী পালন করতে গিয়ে তিনি রাজনৈতিক কথা বললেন, শুধু তাই নয়, তার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যাদেরকে হারিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন তাদের সঙ্গে পর্যন্ত জোট বাঁধার কথা বলতে হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যারা শূন্য বলে বারংবার তার দল কটাক্ষ করেছে, যারা শূন্য বলে তাদের পার্সেন্টেজ নেই বলে, যাদের প্রতিনিধিত্ব নেই বলে বারংবার একদম সরাসরি কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের একাধিক মুখপাত্র। যারা নতুন নতুন মুখপাত্র হয়েছে তারা বলেছে যে আমাদের 7 খুন মাপ, তার কারণ তৃণমূল কংগ্রেস সম্বন্ধে কোনো কথা বলার কোনো ক্ষমতা নেই সিপিআইএম এর, কোনো ক্ষমতা নেই সিপিআই এর, তাদেরকে এই মুহূর্তে ডেকে আনতে হচ্ছে। এমনকি অতি বাম যারা, অতি বাম কথাটা কেন ব্যবহার করছি আমরা, তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন বাম অতি বাম সবাইকে আহ্বান জানাচ্ছেন, অতি বাম যারা তাদের কোনো একদম প্রতিনিধি ছিল না, তাদের কোথাও কোনো অস্তিত্ব ছিল না, তাহলে এই মুহূর্তে তাদেরকে কেন ডাকতে হচ্ছে এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। তার কারণ কোথাও কি গিয়ে এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন যে তার অস্তিত্ব ধীরে ধীরে হারাচ্ছে। এই মুহূর্তে কি কোথাও গিয়ে রাজনৈতিক অস্তিত্বের সংকটে ভুগছে তৃণমূল কংগ্রেস, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠেই। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নিজে কি কোথাও গিয়ে একদম সরাসরি এই নির্বাচনের পরবর্তীতে বুঝতেই পারছে যে তারা আর পারবে না, একা তাদের পক্ষে আর সম্ভব নয় এই লড়াইটা লড়ে যাওয়া। অর্থাৎ যেভাবে দলে একদম ভাঙনের সৃষ্টি হয়েছে, নিচু তলা থেকে উঁচু তলা আস্তে আস্তে বাড়ছে, এই ভাঙনের ছবিটা আস্তে আস্তে বাড়ছে। যাদের হাতে এখনো পদ আছে, যারা এখনো এমএলএ, যারা এখনো এমপি, তারা কোনোভাবে রয়ে গেছেন, কিন্তু টলি পাড়া যেভাবে একদম সম্পূর্ণ সাইড কেটে চলে গিয়েছে, যেভাবে বিভিন্ন এমএলএ এমপিরা একদম বলছেন আমরা রাজনীতি করব না, আমরা আমাদের পেশায় ফিরে গেলাম, টাটা, একদম চলে যাচ্ছেন তারা। এই বিষয়গুলো দেখে কি কোথাও গিয়ে একদম রাজনৈতিক সংকটে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে যখন তিনি বাম, অতি বাম যারা এখনো পর্যন্ত 7% ভোট তার অধিকারী, পশ্চিমবঙ্গ বিধানসভায় 2026 সালে বামেরা মাত্র 7% ভোট পেয়েছে সম্পূর্ণ বাম মিলিয়ে।
তাদেরকে ডাকতে হচ্ছে কেন এই মুহূর্তে? তারা তো 41% ভোট, তার পার্সেন্টেজের অধিকারী। তাদের হাতে তো 80 জন এমএলএ রয়েছেন, তাদের হাতে 29 জন এমপি রয়েছেন। তার পরবর্তীতেও কেন এইভাবে একদম রাজনৈতিক ভাবে তাদেরকে ডাকতে হচ্ছে, যাদের এতদিন ধরে কোন রকম কোন প্রতিনিধি ছিল না? এখন বামেদের পক্ষ থেকে একজন, আইএসএফ এর পক্ষ থেকে একজন, এইভাবে দুজন এমএলএ গিয়েছেন, তাদেরকে কেন ডাকতে হচ্ছে? এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের আড়ালে কেন লুকোতে হচ্ছে? ইন্ডিয়া অ্যালায়েন্সের শেল্টারটা কেন দরকার হচ্ছে? তার কারণ কি কোথাও গিয়ে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই রাহুল গান্ধী আমাকে ফোন করেছিল, রাহুল গান্ধীর সঙ্গে আমার কথা হয়েছে। এই কথাগুলো বলার মাধ্যমে কোথাও কি গিয়ে দেশের রাজনীতিতে আবারও একটা ছাপ ফেলার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি অন্য কোন ইকুয়েশন এর আড়ালে চলছে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলের রিচ তাহলে আরো বাড়বে। এবং অবশ্যই যদি আপনারা মনে করেন যে আরো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং অবশ্যই আর্থিক সাহায্য আমাদের করতেই পারেন, থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে। তাহলে আমরা অবশ্যই অনেক এনকারেজড হব, অনেক বেশি বাধিত থাকবো আপনাদের কাছে। ধন্যবাদ।